আচ্ছা, যেখানে ছিলাম সেখান থেকেই করি। হুম। এই সকল আহ, ঘটনাগুলো কিন্তু 2016-তে বুক বেকারির আইডিয়াটা আরো একটু পরে তৈরি হয় 2018-র দিকে। হুম। এবং হচ্ছে এই এই ছোট পাবলিকেশনের পর আমার আরেকটা পাবলিকেশনের ডিজাইন করার সুযোগ হয়। সেটা আমরা আহ, আরো দুজন কোলাবোরেটর সাথে আমি কাজ করছিলাম। একজন আহ, দুজনই ওরা আসলে ইংল্যান্ডে থাকেন। তো হুম। আমাদের একটা প্র্যাকটিস বেইজ রিসার্চের মতন একটা বেশ কিছু ছোট ছোট ওয়ার্কশপ বেশ কিছু ঘটছিল। কিছুটা বাংলাদেশের চট্টগ্রামে, কিছুটা ঢাকায়, কিছুটা ইংল্যান্ডের ইয়র্ক শহরে, আর একটা হচ্ছে উগান্ডার কাম্পালা শহরে। এটা ছিল নানান জায়গার মানুষের পলিটিক্যাল ইমাজিনেশনকে কেন্দ্র করে। তো ওখানে আমরা কিছু অন্টোলজি ডেভেলপ করি, বেশ কিছু টেক্সচুয়াল জিনিসপত্র। এবং আচ্ছা। ওই সকল মানে ওয়ার্কশপ গুলাতে বেশ কিছু মানুষজন পার্টিসিপেট করে নানান প্ল্যাটফর্মের। কেউ আহ, সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, কেউ শিক্ষার সঙ্গে যুক্ত, কেউ কালচারাল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত। এটা নানান সিটির কিছু মানুষজন, কেউ সরাসরি কবিতা লিখেন, পয়েট। তো এখানে যে অন্টোলজি গুলো আমাদের তৈরি হচ্ছিল, বেশ কিছু রেফারেন্স আসছিল। পরবর্তীতে আমাদের আগ্রহ হয় যে এই সকল বিষয়বস্তু মিলে আমরা একটা পাবলিকেশনের দিকে যাওয়ার চেষ্টা করব কিনা। যদিও হুম। রিসার্চটা খুবই চলমান এবং রিসার্চের তখনও পর্যন্ত শেষ ডেস্টিনেশন কি হবে আমরা তখন পর্যন্ত একদম মানে হয় না, একটা রিসার্চ শুরু হওয়ার আগে এক রকমের ডেস্টিনেশন প্ল্যান থাকে, পরবর্তী রিসার্চটা কন্টিনিউ হতে হতে এটার ডেস্টিনেশনের আরো অনেকগুলো শাখা প্রশাখা তৈরি হয়। তো ইন দ্য মিন টাইম আমাদের যা যা টেক্সট নিয়ে আলাপ হচ্ছিল, সে সকল টেক্সট গুলো মিলে আমরা একটা পাবলিকেশনের দিকে যাব কিনা সেরকম একটা ভাবনা হচ্ছিল। আচ্ছা। তখন আমার উপর দায়িত্ব ছিল হচ্ছে ডিজাইন করার। তো ওই ডিজাইনটা করতে গিয়ে ওই মানে ডিজাইনটা করার সময় মাঝখানের একটা পর্যায়ে আমি নিজে খুব হাংরি হয়ে পড়ছিলাম। এবং আমার মনে হচ্ছিল যে এইটা একটা খুব ইম্পর্টেন্ট নোটিফিকেশন। এবং ওই হ্যাঁ। বইটার মাঝখানে একটা পৃষ্ঠা ছিল, আচ্ছা। দিস বুক মাস্ট বি হাংরি। মানে ও। একটা পৃষ্ঠায় লেখা ছিল এবং ওখানে একটা ফ্রুটস রাখা ছিল। মানে এটা আমার ডিজাইনেরই পার্ট ছিল। আমাকে বলা হচ্ছিল যে তুমি তোমার নিজের কোনো অন্টোলজি রাখতে চাও কিনা। তখন আমি বললাম যে এটাই আমার অন্টোলজি, এটাই আমার ডিজাইনেরও পার্ট বলতে পারো বা এই ওয়ার্কশপেরও পার্ট বলতে পারো। হুম। এছাড়া আমার দুই একটা ছোট ছোট ইন্টারভিউ ছিল। পরে আমি বলছিলাম যে এত ইন্টারভিউ এত কনভারসেশন না রেখে আমার কাছে মনে হচ্ছে এই পেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে মানে বই তো নিজেও হাংরি হতে পারে যদি বইয়ের জীবন থাকতো। হুম। তো মানে হয় না, আমরা যখন ডিজাইন কাজকর্ম করতে থাকি তখন আমরা একটু খিদা লেগে গেলে চাট করে আমরা ভারী খাবার খাই না, আমরা হয়তো ছোট একটা বিস্কিট খেয়ে নেই বা একটা চা খাই। হুম। হয় না, আমরা ডিজাইন করতে বসলে বা কাজ করতে বসলে ছোট একদম। ছোট, এবং এই ছোট ছোট পোর্টেবিলিটির সাথে হুম। বেকারি ফুডের একটা সম্পর্ক আছে। হুম। আহ একটু আগে চিমুক জানতে চাইছিলে যে আমার বেক করতে আমি পারি কিনা বা বেক করার ইয়ে আছে কিনা, আমার এক্সপিরিয়েন্স আছে কিনা। আমার কিন্তু বেকারি ফুডের সাথে সম্পর্ক আছে এবং হুম। রান্নার সাথেও সম্পর্ক আছে। সরাসরি আমি বেক ওই অর্থে কখনো করিনি, কিন্তু বেক ফুডের সাথে আমার নানান রকমের ডিজাইন করার সময়, কাজকর্ম করার সময় সম্পর্ক ঘটে। হুম। এছাড়া আমার যখন একটু মানে আমার নিজের কিন্তু রান্না বান্নার প্রতি আমার এক রকমের ফ্যাসিনেশন কাজ করে, আমি আমার নিজের মতন করে রান্না করি। হুম। আর বেক ফুড যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এর মধ্যে একটা পোর্টেবিলিটি আছে এবং এর মধ্যে এত অদ্ভুত অদ্ভুত হুম। টেস্ট আছে। মানে ধরো এগুলো। একই সিঙ্গারা 10টা মানে একটা হোটেল যখন বানায়, একটা বেকারি যখন বানায়, বা অন্য 10টা লোকাল বেকারি যখন বানায়, যাদের মানে এই বেকারি গুলার ফুড যদি কেউ কয়েকবার খায়, ধরো ধরো তুমি চট্টগ্রামের উম, আহ, উম, আহ, বোস ব্রাদার্স এর সাপোজ তুমি মিষ্টি খেলা বা সাধুর মিষ্টি খেলা, অথবা তুমি আহ আবেদিন বেকারির একটা ইয়ে খেলা তোমার, আহ, মানে প্যাটিস খেলা, তুমি দেখতে পাবা যে প্রত্যেকটা প্যাটিস একটার সাথে একটার চরিত্রগত যেমন পার্থক্য আছে, টেস্টেরও অনেক পার্থক্য আছে। তো হুম। আমার কাছে তখন মানে একটু একটু মনে হতে থাকে, বিশেষ করে ওই বইটা একটা সিগনিফিকেন্ট ঘটনা। যখন বইয়ের মাঝখানে আমি একটা ফুড প্লেস করলাম, তার পরবর্তীতে আমার মনে হলো যে বই, খাবার, স্বাদ এই নিয়ে তো জীবনের একটা সম্পর্ক তৈরি হয়। মানে এই দিয়ে তো আমরা আসলে নানান রকমের ভাবে উইভ করতে থাকি আমাদের আর্টকে, বা আমরা ভাবতে থাকি আমাদের আর্টকে। তো এইভাবেই এক রকমের শুরু বলা যেতে পারে। মানে স্পেসিফিক কোনো হার্ড লাইন বলা খুবই মুশকিল, কারণ আমি আসলে নিজেই জানি না আসলে কোনো হুম। হুম। হার্ড লাইন দিয়ে শুরু হয়েছে কিনা, বরঞ্চ এটা একটা জার্নির মতো। একটা হুম। একটার সাথে একটা ঘটনা সম্পর্কিত হয়ে হয়ে সামনের দিকে যাওয়ার মতন। ওই যে বললাম না, এই ছোট্ট বইটা আমার কাছে যেটা মনে হয় যে টেক্সট গুলো আসলে ইয়ের মতো তোমার, কেকের মতো, কেকের হুম। ক্রিমের মতো।
তো হুম। এইভাবে এক একটা ফুডের সাথে কম্পেয়ার করতে গিয়ে নানান রকমের ফ্লেভার। পরিস্থিতি এবং নানান রকমের পজিশন তৈরি হয়। হুম। এবং 2018 সালের দিকে যখন ভাবতে থাকি, এরপরে আমি আমার দুজন বন্ধুকে শেয়ার করি, তাও আরো অনেকটুকু পরেই শেয়ার করি এই আহ, গল্পটা। বিশেষ করে এটা আরেকটু নিজের মধ্যে আরেকটু বেশি সময় দেওয়ার মতন সুযোগ তৈরি হয় পেন্ডামিক টাইমটাতে। ওই সময় আসলে আমার মনে হচ্ছিল যে হুম। খাবার, জীবন, সবগুলা ব্যাপারকে আমরা এত কাছ থেকে হুম। দেখার সুযোগ পাচ্ছি। নর্মালি আমরা যতটুকু বাসা বাড়িতে থাকি, ওই সময়টাতে আমাদের কম বেশি সবারই হয়তো একটু বেশি সময় ধরে থাকা হয়েছে। হুম। তো তখন ভাবনাগুলোও না একটু একটু আস্তে আস্তে জীবনের সাথে আরেক রকমের লেয়ার তৈরি হয়েছে আমি বলবো, নানান হুম। নানান ভাবে নানান মানুষের। হুম। তো ওই সময় বুক বেকারির আইডিয়াটা আরেকটু আহ ভাবতে থাকি কিভাবে এই ব্যাপারটা হতে পারে, এবং শেয়ার করি দুই একজন বন্ধুর সাথে। শেয়ার করার পর ওরাও খুবই আগ্রহ তৈরি, মানে ওদেরও আগ্রহ তৈরি হয় যে একসাথে আমরা কাজ করতে পারি কিনা নানান রকমের জিনিসপত্র নিয়ে। বিশেষ করে একটা জায়গায় আমাদের মিলের জায়গা ছিল যে যেই সকল আহ, বইগুলা যে কোনো একটা বুক শেপ, বুক মানে বুক শপের অথবা বুক সেলফের কোনো না কোনো তাকে রাখার মতন আহ, উম, সরাসরি প্ল্যান করা যায় না এমন কিছু কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। মানে যে সকল হয় না কিছু কিছু কন্টেন্ট, সেটা কবিতাও আবার কবিতা না, আবার গল্প হুম। গল্প না, আবার ঠিক জার্নালিজম কিন্তু জার্নালিজম না, বা ফটোবুক কিন্তু ফটোবুক না। তা ওদের তো আসলে নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নাই, কারণ এদের নিজস্ব কোনো অবস্থান নাই। তো হুম। এই অবস্থান নাই পদার্থগুলার অবস্থান কিভাবে তৈরি হবে? হুম। তো তখন আমার মনে হলো যে এই ব্যাপারগুলা, এই সকল কন্টেন্টের ব্যাপারে আমরা আগ্রহী, যে কন্টেন্টের ব্যাপারে বেসিক্যালি পাবলিশাররা আগ্রহী হয় না। হুম। কনভেনশনালি পাবলিশাররা তো আগ্রহী হয় গল্পের উপর, সাহিত্যের উপর, হুম। উপন্যাসের উপর। এখন হয়তো নানান শাখা প্রশাখা থাকতে পারে, কিন্তু হুম। আপনার নর্মালি আর ওরা হ্যাঁ। তো আসলে ক্যাটাগরাইজ করতে চায়। হুম। এখন এক্স্যাক্টলি। ক্যাটাগরির বাইরের পদার্থগুলোকে আমরা কি করব? তখন আমার মনে হুম। হলো যে আচ্ছা, বুক ব্যাকারি একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করতে পারে, যে প্ল্যাটফর্মটা নন ক্যাটাগরাইজ জিনিসপত্রগুলোকে ক্যাটাগরি করে হুম। বা এক জায়গায় রাখে। একদমই। ওখান থেকে আস্তে আস্তে ভাবনাটা তৈরি হয়। তখন তার পরবর্তীতে আহ গথ ইনস্টিটিউট একটা ওদের 40 বছর পূর্তি উপলক্ষে একটা ওপেন কল দেয়। তখন আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, এটা তো একটা আইডিয়া, এটা আর্টও আবার বইও, আবার বইও না আবার আর্টও না, কাজে এই আইডিয়া কি আমরা কোনোভাবে প্লেস করতে পারি কিনা। হুম। সেই সূত্রে তখন আমার তিলোত্তমার সাথেও আলাপ হয় যে আমাদের তো এর আগে একসাথে সাবা আপুর সাথে কাজ হুম। করার ক্ষেত্রে আমরা আমাদের কাজকর্ম একটু বোঝার চেষ্টা করা শুরু করলাম। তো পরবর্তীতে মনে হলো আচ্ছা ঠিক আছে, আমরা একসাথে কিছু কিছু কাজ করতে পারি কিনা, কারণ তিলোত্তমার নিজের বইপত্র নিয়ে কাজ করার আগ্রহ অনেক দিনের। এবং তিলোত্তমা যখন বইপত্র নিয়ে কাজ করছে, তখন আমাদের এখানে এই মিডিয়ামটা অনেক বেশি স্ট্যাবলিশ না আসলে। ইনফ্যাক্ট এখনো এখনো খুব স্ট্যাবলিশ বলা যাবে না, কিন্তু হুম। এখন অনেকের এক্সিবিশনে অনেকের কাজকর্মের মধ্যে আমি বইকে দেখতে পাই। হুম। কিন্তু 2016, 17 বা 18-তে তিলোত্তমা যখন কাজ করে, তখন অনেক বেশি বইপত্র মানে আমার জানা নাই, হয়তো থাকতে পারে, কিন্তু অনেক এক্সিবিশনে অনেক বেশি বইপত্র আমার দেখার সুযোগ হয়নি। তখন আমরা এক্সিবিশনে ক্যাটালগ দেখতাম, কিন্তু হুম। বুক অ্যাজ এ আর্ট ফর্ম, হুম। বই একটা আর্ট অবজেক্ট হিসেবে রোল প্লে করা, হুম। বা বই একটা রিডার পার্সপেক্টিভ থেকে দেখা, একটা রিডার কিভাবে বই নিয়ে পারফর্ম করে, এই সকল কোশ্চেন গুলা তখনো পর্যন্ত আমি আমার চারপাশে খুব বেশি লক্ষ্য করিনি। হুম। যেটা আমার মনে হয়েছে যে আমাদের বোধহয় কাজকর্ম করার সুযোগ আছে। হুম। তিলোত্তমা, তুমি কি একটু অ্যাড করবে এই ব্যাপারটাতে? হ্যাঁ মানে মানে আমি আমার তোমাকে অ্যাড দৃষ্টিভঙ্গির। করতে, হ্যাঁ, না না একদমই মানে আমার যেই জায়গাটা থেকে একটা কিউরিসিটি তৈরি হয়েছিল, আমি যখন নিজেও প্রথম একটা মানে আমার সলো হয়েছিল আর কি, তখন যে ক্যাটালগ মানে একটা সিস্টেমের মতো করে না, যে একটা ক্যাটালগ বানাতে হবে এরকম একটা, এরকম এরকম এরকম, তো ওই ক্যাটালগটা করার পর আমার এক ধরনের একটা ইয়ে আসলো যে এইটা এটা এটা আসলে কি কানেক্ট করছে, মানে এটা 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 কি কমিউনিকেট করছে এই ক্যাটালগটা দিয়ে আসলে কি হচ্ছে, এটা আমি আমার আমার প্রথম একটুখানি আমি বুঝার চেষ্টা করি যে ক্যাটালগটা আসলে আর অন্য কিভাবে করা যেতে পারে। তো দেন ওইটা পরবর্তীতে যখন ওই দীপার একটা স্পেস আছে সেইখানে ছিল। ছিল, এখন নেই। তো সেইখানে যখন আবার একটা মানে সুযোগ হয় আর কি, আহ, কিছুটা কাজের এক্সারসাইজ দেখানো, তো তখন আমি এটাকে ক্যাটালগ হিসেবেও ধরিনি, মানে হয় না যে সবগুলো কাজগুলোকে নিয়ে ওই যে সেম যেটা হচ্ছে যে সৌরভ জাহান তুমি বলছিলে যে এই যে বইটা যেটা এইটার কাজের এক্সপ্লেনেশন দেয় না, এটা কোনো কনসেপ্ট না,
কিন্তু এইটার মানে উম, যা আর্ট মানে যেটা আমি বলা যায় যে এক্সপ্রেশন যেটা আমি একটা ভাবে উপস্থাপন করেছি স্কাপচারাল ভাবে, সেইটা আরেকটা ফরম্যাটের এক ধরনের একটা নির্যাস আমি দিতে চাচ্ছি, যেটা বই আকারে একটা কাঠামো উপস্থাপন করছে। তো হ্যাঁ, সেই জায়গাটা থেকে আসলে মূলত ওই এক্সারসাইজটা এবং এটাই এটা মানে এখন অনেক দেখা যাচ্ছে, মানে যেটা আসলে খুবই মানে আমাকে তো খুবই ভালো লাগায়, মানে ইন এ সেন্স লাইক অনেকেই সেটা ইন্টারেস্ট ফিল করছে এখন, যে এটাকে আরো অন্যভাবে কিভাবে দেখা যেতে পারে, এবং অনেকগুলো মানে অনেক এবং আমি দেখেছি যে একটা জিনিস হয় কি, যে আসলে আহ, সবারই কথা বলার ধরন বা ভাব প্রকাশের ধরন আসলে আলাদা আলাদা হয়। তো তো যেটা হয় যে আহ, এই বই বা এই বিষয়টা কোনো একটা ভাবে আমাদেরকে আহ, মানে এইটা একটা কোনো একটা মিডিয়াম যেটা আসলে যেখানে রুলস রেগুলেশন নেই, মানে এক্সাক্ট কোনো প্যারামিটারে ওকে গাঁথা যাবে না। মানে তুমি বইটা কিভাবে করতে চাচ্ছ, মানে তুমি কি হাতে সেলাই করবে, নাকি তুমি বাইন্ডারের কাছে যাবে, নাকি তুমি এটাকে লুজ রাখবে, নাকি পুরো পেজ লুজ থাকবে, মানে এই যে স্বাধীনতাগুলো, যেইখানে হচ্ছে যে একজন শিল্পী সে তার মতো করে তার কন্টেন্ট অনুযায়ী খেলা করতে পারে। মানে আমার খুব ইন্টারেস্ট লাগে যে যে আপনি যখন বলছেন যে এইটা একটুখানি মাখনের মতো মনে হচ্ছে বা একটু একটু টেস্টের ফ্লেভারটা আলাদা, এবং এই যে কন্টেন্টটাকে ভেবে বইয়ের স্ট্রাকচারটাকে ভাবা, যার কারণে এটাকে একটা ছোট সাইজ দেওয়া, এবং ইটস লাইক এ বিস্কিট, এবং ইউজুয়ালি বিস্কিট গুলোতে হচ্ছে যে একটা বাটার থাকে, একটা সুইটি বাটারলি একটা ফ্লেভার থাকে। তো হ্যাঁ, এবার একটা জাস্ট দ্যাট ইজ একটা মানে আমি মানে এই কনভারসেশনের একটা অন্য জায়গা থেকে দেখার চেষ্টা করছি তোমার কাজটাও, এবং তুমি নিশ্চয়ই পরের স্লাইডে আরো সেগুলো আসবে। আমি আগের দুটো স্লাইড, এই স্লাইডটা এবং ওর কথাটা ধরে, এটা আমি ওকে অনেকবার বলেছি যে উম, যে সময় আমার সাথে ওর আলাপ হচ্ছে ওই ওই পার্টিকুলার ঢাকার ওই শেয়ারিং এর পর, আমার এক বন্ধু, আমরা তখন একটা অন্য আমরা কয়েকজন একটা অন্য গবেষণায় ব্যস্ত। আমরা ইনস্টিটিউশনাল বাইনারি নিয়ে চর্চা করছি, খোঁজার চেষ্টা করছি যে ইনস্টিটিউশন কিভাবে বাইনারি দ্বারা আবর্তিত, মানে ঘুরে তার চারপাশে বিভিন্ন ধরনের বাইনারি। তো একজন আমাকে আর ইভলভিং স্পেস নিয়ে কথা বলছে, যে হঠাৎ করে গজিয়ে উঠছে যে স্পেসগুলো, হুম এবং তারা যে ধরনের কাজ করছে বা কাজ করার কথা প্রতিশ্রুতি দিচ্ছে। তো আমাকে একজন এসে জানায় যে যেন আমি একটা কাজ দেখে এলাম ঢাকায়, বা সে দেখেছে না শুনেছে কিছু একটা প্যারামিটারে, সে এসে একটা খুব ইন্টারেস্টিং শব্দ আমাকে দেয় যে এই এই মানুষটার কাজ না খুব ডিসিপ্লিনকে ফলো করে না। আমি তখন জিজ্ঞেস করি মানেটা কি, মানে আমি তো তাকে চিনি না। বলছে জানো তো, ওই ওই ও যেভাবে বইটা রেখেছে, এটা একটা অ্যাপ্রোচ আছে প্যারাডিসিপ্লিনারি। এই শব্দটা আমাকে প্রথম ট্রিগার করায় যে আরে এই এই শব্দটা তো আমি চিনি, যে প্যারাডিসিপ্লিন, যে একটা ডিসিপ্লিন, যে ওই তোমার ওই বইটা, ওর কোনো দায়ভার নেই যে পুরো শোটাকে এক্সপ্লেন করা, ট্রান্সলেট করা। হুম যে ট্রান্সলেশনের যে নিজস্ব একটা দান্দিকতা বা দান্দিকতা আছে না, সেই সেই লিমিটেশন। সেই জায়গা থেকে তো আমার সেটা খুব রেলিভেন্ট লাগছে যে তোমাদের কাজকর্মের মধ্যে এই যে একটা জোর করে মানে অনুবাদ না করার যে চেষ্টা না করাটা, অনুবাদের যে নিজস্ব রাজনৈতিক মানে বাধাটা আছে, সেটাকে অ্যাড্রেস করছো তোমরা। হুম, সেটা। হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি জানি না তুমি কি ফ্রিজ হয়ে গেছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ। না, আমি তো তোমার অনেকগুলা কথা মিস করে ফেললাম, আমি খুবই সরি। আমি তো ওকে ওকে, হ্যাঁ মানে আমি তুমি কতটা আমি আমি কতটুকু শুনতে পারছি বলি। হ্যাঁ। হ্যাঁ, তুমি ওই যে ইনস্টিটিউশনাল বাইনারি পর্যন্ত আমি শুনতে হ্যাঁ, পারছি, এর পরের কথাটা আমি মিস করে ফেলছি। হ্যাঁ মানে যেটা হচ্ছে, আমি আলোচনা করছিলাম ওই সব নিয়ে আমাদের আলোচনা গবেষণা চলছে। তো আমার এক বন্ধু সে সময় সাউথ ইস্ট এশিয়া ট্রাভেল করছিল, সে এসে আমাকে জানায়, আমি তখন বম্বেতে, যে আমি একজনের কাজ দেখলাম। তখন আমি তিলোত্তমাকে চিনি না। তো সে বলে আমি একজনের কাজ দেখলাম ঢাকাতে, সে কাজটাকে খুব এক্সিবিটরি মোডে রাখেনি, এবং তার বইগুলো খুব ক্যাটালগিং নয়, এবং সে চেষ্টা করছে যে সে ডিসিপ্লিনের মধ্যে ফিট না করায়। এবার আমার কাছে এই সেন্টেন্সটা খুব অ্যাম্বিগুয়াস লেগেছিল, যে কি মানে, ডিসিপ্লিনের মধ্যে ফিট না করার মানেটা কি। এবং যেটা সে আমাকে বলে এক্সপ্লেন করার জন্য, সে চিঠি লেখে আমাকে একটা ইমেলে, যে জানো ওর কাজটা তুমি দেখো, ওর কাজটা খুব প্যারাডিসিপ্লিনারি। এই যে প্যারাডিসিপ্লিন শব্দটা আমাকে চেনালো, যে যেভাবে নেগোশিয়েট শব্দটাতে আসে, যে সাবলটানরা যেভাবে পুস্তিকাকে দেখেছে, যে আমার কোনো দায়িত্ব নেই, দায় নেই ট্রান্সলেট করার, যে ওই বস্তুটা একটা চিরকুটও হতে পারে,
একটা যেমন তিলোত্তমা তোমার কাজের মধ্যে এটা খুব পাচ্ছি, ও বিভিন্ন বেকারির দোকানে গেলে তার যে ওই র্যাপারটা হয় না, নিয়ে সংগ্রহ করে রেখে দেয় হুম, বলে। এবং এটা কিন্তু দলিল, এবং তখন আমার মনে হয় যে সাবল্টারের যে ইতিহাস আর কিভাবে পড়বো, এই তোমার এই যে তুমি গল্পগুলো খাদ্যাভ্যাসের সাথে জুড়ে দিচ্ছ। একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা আমাকে খুব ইন্সপায়ার করছে, মানে তোমার আগের কাজটাতেও মানে এই যে ট্রান্সলেট না করা, এবং মানুষজনের যে কোশ্চেন আপনি কি এটা ট্রান্সলেট করেছেন, এটা কি ওর ব্যাখ্যা, আমার মানে ব্যাখ্যা করার যে নিজস্ব প্রয়োজনীয়তা বা তার যে স্ট্রেস, যে কোনো কিছুকে ব্যাখ্যা মানে ব্যাখ্যাতীত হলে চলবে না, তাকে লিটারেলি মিনিং এ যেতে হবে। হ্যাঁ, সেটা খুবই ইন্সপায়ারিং একটা সেলফ পাবলিকেশন বোঝার জায়গা থেকে, এবং সাউথ ইস্ট এশিয়া সেলফ পাবলিকেশন বোঝার জায়গা থেকে। হুম। হ্যাঁ, আমরা পরের স্লাইডে যেতে পারি, বা যেভাবে তুমি, হ্যাঁ। হ্যাঁ, তো এখান থেকেই আমাদের শুরু হয়, একদম শুরুর দিক থেকেই। মানে বন্ধুদের সাথে আইডিয়া শেয়ার করার পর যখন মনে হচ্ছিল যে এটা নিয়ে আমরা আরেকটু ফ্রন্টে যেতে পারি, তখন আমার আলাপ হলো তিলোত্তমার সাথে। কারণ এর মধ্যে আমাদের সাবা আপুর সাথে একটা কিউরেটেড শোতে একসাথে কাজ করার অভিজ্ঞতা হয়। তখন আমি দেখলাম যে তিলোত্তমা বইপত্র নিয়ে কাজকর্ম করছে, সেটা নিয়ে তার আগ্রহ আছে নানান রকমের। হুম। এবং তখন আমার মনে হচ্ছিল টেক্সট এবং ইমেজ নিয়ে নানান মানুষ নানান অদ্ভুত সুন্দর ভাবে ভাবে। তো তখন আমাদের একটু শেয়ার হয়। পরবর্তীতে আমি তাকে মানে জানতেই চাই যে এরকম একটা হ্যাঁ, ব্যাপার আমি যদি একটু, আমরা করতে চাই, হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে থাকবে ওই কিনা। সময়টাতে গোয়াতে ছিলাম। আর হ্যাঁ, তখন হচ্ছে খুব একটা ইয়াস বলে একটা সাইক্লোন। সাইক্লোন ওই কাছাকাছি সময়টাতে আসে। তো তখন যেটা হয় যে মানে কোনো ইলেকট্রিসিটি এরকম কোনো কিছু থাকে না, প্রায় 7 দিনের মতো এরকম। আহ, তো আমাদের মানে খুব লিমিটেড টাইমের জন্য আসতো, এরকম একটা বিষয় আর কি। তো আহ, আমাদের যে মানে আমরা যার মানে যে আমাদের ওনার আর কি, তো ওনারা হচ্ছে গোয়ানিজ একটা ফ্যামিলি। তো আমাদেরও না, না, হ্যাঁ, বাসার মানে না। বাসার ওনার আর কি, ওটাই আমরা বলি। হ্যাঁ। তো তো সেখানে ভিনসেন্ট বলে একজন আছে যে বেসিক্যালি শেফ। ও হ্যাঁ। সে জাহাজে তার যাওয়া, এবং সে ওখানে শেফ। তো সে জানে হচ্ছে যে ওই তো আমাদের কি হলো যে আমাদের হচ্ছে সব রকম, আমাদের একদিন খুব পিৎজা খেতে ইচ্ছা করলো খুব। এবার এমন একটা জায়গাতে আমরা আছি এবং এমন একটা কন্ডিশন যেখানে কেউ ডেলিভারি দিতে আসবে না, মানে সুইগি জোম্যাটো কেউ আসবে না। ওকে। তো আমরা তখন চিন্তা করলাম, খেতে যখন ইচ্ছে করেছে আমরা খাবো। তো তখন আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে যে ওই আমার এটা ওটা ফার্স্ট যে আমি ডোটা বানাচ্ছি, বেক করছি। আর ভিনসেন্ট হচ্ছে জানে এটাকে কতটুকু টেম্পারেচারে এটাকে বেক করা হবে, এবং কি কি কিভাবে কি করা যাবে এই জিনিসটা সে জানে। তো এবং আমাদের কাছে কিন্তু মাইক্রোওয়েভ কিচ্ছু নেই। ওকে। জাস্ট হচ্ছে আমরা যে, চেষ্টা করছি। হ্যাঁ, ও আমরা গ্যাসে করেছি। তো আমরা গ্যাসে করেছি কড়াইয়ের মধ্যে, এবং মানে পুরো প্রসেসটা। সো ওইটা ওই ইন দা মেনটেন করছিলাম। তার আমার মনে হয় আমি যদি ভুল না বলে থাকি 1 সপ্তাহের মাথায় সৌরভ জাহান, তুমি হচ্ছে আমাকে নক করো এরকম একটা বিষয়বস্তু নিয়ে। And আমি বলি কি, বাহ দারুণ তো, মজার, কারণ আমি জাস্ট একটু কয়েক মানে এক এক সপ্তাহ আগেই বেক এবং এই পিৎজা নিয়ে একটা জিনিস মানে ইয়ে করছিলাম। সো তখন থেকে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা শুরু হয় আর কি। এবং এটা একটা পরবর্তীতে আমি একটা 7 ইঞ্চিস একটা পিৎজা, বেসিক্যালি পিৎজা বই বানাই আর কি, ওটার নাম দিয়ে রেনবো পিৎজা। হ্যাঁ, আচ্ছা, আমি একটু এই হ্যাঁ, মুহূর্তে ওই বইটার ছবিটাতে যাই। আমি আবার ফিরে আসবো পূর্ববর্তী হ্যাঁ, হ্যাঁ, স্লাইডে। বা বা স্লাইড এবং অনুযায়ীও যাওয়া যেতে পারে। হ্যাঁ। হ্যাঁ, তুমি স্লাইড অনুযায়ী যেতে পারতে, হ্যাঁ। এই যে এই হচ্ছে সেই এই এই হচ্ছে সেই বইটা যেটা নিয়ে হুম। আমরা আলাপ করছি এখন, তিলোত্তমার। এই বইটা বিউটিফুল একটা বই। মানে আমি এই বইটা এক্সপ্লেন করতে চাই না, কারণ মানে আমি চাই তিলোত্তমা যদি তার বই সম্পর্কে একটু বলতে চায়। মানে আমার ইনফ্যাক্ট মানে মানে কন্টেন্ট নিয়ে বা একটা বই নিয়ে মানে এটার সংজ্ঞা বা বয়ান দেওয়ার চাইতে আমার এক্সপিরিয়েন্সটা বলতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যে বইটা বা এই কন্টেন্টটা ইটসেলফ একটা নিজে একটা সত্তা ক্যারি করে, একটা গল্প ক্যারি করে। ওকে যখন আমরা আবার একটা গল্প দিয়ে আহ বলার চেষ্টা করি, বা মানে আমরা যখন তাকে এক্সপ্লেন করতে যাই, আমার মনে হয় যে ও সত্তার জায়গা থেকে বিচ্যুত হয়। বরঞ্চ আমি এক্সপিরিয়েন্স গুলা বলতে পারি, যেন ও ওর 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 নিজস্ব সত্তার জায়গায় সে ঠিকঠাক আছে, এবং ওকে কেন্দ্র করে আমাদের চারপাশে যে আয়োজন প্রয়োজন বা ঘটনা ঘটছে সেটা বোধহয় শেয়ার করা ইম্পর্টেন্ট।
কারণ হুম আমার কাছে মনে হয় ভিজুয়াল এলিমেন্ট নিজেই সরাসরি নিজের বয়ান দিয়ে ফেলে। হুম। কাজে আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি বয়ান দেওয়ার চাইতে। তিলোত্তমা কি চাই মানে খুবই ভালো লাগবে যদি তিলোত্তমা একটু তার বইটার হ্যাঁ, আমি একদমই বলতে খুবই যদি। মানে, কারণ এটাকে বয়ান দিতে গেলে আমিও এরকম একটা মানুষ যে আমি খুব অল্প কথায় বয়ান দিতে পারি না। অনেকটা ঘুরে ফিরে দেন আমাকে জিনিসটাতে আসতে হয়। জাস্ট আমি একটু এটাই বলবো যে উম, যখন বইটা ক্রাফট করছিলাম তখন ভেবেছিলাম একটা ট্রায়াঙ্গেল শেপে হবে, একটা স্লাইস হবে। দেন তারপরে তার সার্কেলের কাঠামোটা তৈরি হয়। এবং যখন ওই সার্কেলটা আসে, একটা অনেক সময় হয় না যে আমরা একটা লুপে ঘুরছি, এবং ইন দ্য মেন টাইম যেমন এই যে অনেক কিছু তার মধ্যে আসছে, যেমন আহ, আমার কাছে তখন মনে হয় ওই ভোটের যে একটা বিষয় থাকে না, মানে তার কয়েক বছর আগে ইন্ডিয়াতে যখন ভোট হয়েছিল, হতো। আহ, এ- হ্যাঁ, কোনো হ্যাঁ। একটা ভাবে যে ওই আঙুলের মধ্যে যে হুম ইয়ে দেয়, হুম। হুম, মার্কিং করে যে হ্যাঁ আপনারটা হয়ে গেছে ভোট। তো আমার ফিঙ্গারপ্রিন্ট। কাছে মনে হয় যে এই দাগটা যতদিন পর্যন্ত থাকে ততদিনই আস্থা থাকে, মানে ততদিনই তাদের যত হোপ। হোপ আমাদেরকে দেয়। এইটা যতদিন, এটা এটা মুছতে মুছতে ওইটা আবার শেষ হয়ে যায়। তখন এই যে একটা, হ্যাঁ, এবং ওই যে একটা এবং যেখানে একটা ক্যারেক্টার মাংস কিনতে যায়, কিন্তু সে টাকার অভাবে মাংসটা কিনে না, কিন্তু সে ওই যে নেগোশিয়েট করে ওই মাংস বিক্রেতার সাথে। তো আমি বলবো যে একটা নেগোসিয়েশন পয়েন্ট আছে এই বইটার মধ্যে, যেখানে আমরা ক্রমাগত আসলে একটা জেন্ডার পার্সপেক্টিভ থেকেও একটা নেগোসিয়েশনের পয়েন্ট আছে এখানে। ইন এ সেন্স আমি যদি বলি যে আমাদের যে ডিজায়ার গুলো, এগুলো তো সবগুলোই অনেকটা ডিজায়ার, যে আমাদের নেতা বলে দেয় যে হ্যাঁ এটা এটা হবে, আমরাও ভেবে নিই ও এটা এটা হবে, এন্ড দেন তারপরে দিয়ে একটা জিনিস হয়, দেন তারপরে পার্সোনাল লাইফে অনেক কিছু ডিজায়ার আমাদের তৈরি হয়। সো এই এই পিৎজাটা খাওয়ার যে যে ডিজায়ারটা আমি বলছিলাম না, যে এক সপ্তাহ আগের ঘটনাটা, যে প্রচন্ড আমাদের পিৎজা খেতে ইচ্ছা করছে, সো ওইটা কোনো একটা ভাবে কো রিলেটেড হয়, যার মধ্যে বিভিন্ন রকমের আসলে, এবং এটা খুবই আমি বলবো যে খুবই ফ্রেগমেন্ট, মানে বইটার ইয়েটা মানে কোনো একটা ভাবে কানেকশন, কিন্তু কোনো একটা ভাবে আবার প্রত্যেকটা পেজ, মানে পেজ ওয়াইজ যদি আমরা দেখি আবার একটু একটু মানে, হ্যাঁ আমি হয়তো ওরকম করে আসলে উম, উম, আমি একটা একটা যেতে পছন্দ একটা করি ব্রিজ আর টানি, কি। যে ব্রিজটা মনে হয় ইন্টারেস্টিং। এই এই গল্পটা হয়তো তোমার তোমার কাছে কোনো মানে হয়তো বইটার মধ্যে আছে কিন্তু এত প্রকাশ্যে নেই। সেটা হচ্ছে, আমি একটু বলি গল্পটা, সৌরভ শুনতে পাও তুমি? হুম হুম, অবশ্যই। তুমি প্রতুল মুখার্জি হ্যাঁ, আমি টেনেছো শুনতে বলে, পাচ্ছি। প্রতুল মুখার্জি টেনেছে বলে এটা আবার রেলিভেন্ট হয়ে যাবে। এই ঘটনাটা যখন ঘটছে ও তখন অনেক উপাদান নিয়ে কথা বলছে, আমাকে বলছে একটা পিৎজা উপাদানগুলো হুম তাত্ত্বিক এবং মৌলিক এবং তার দৈনন্দিন জীবনে ব্যবহার। ওকে, সেখান থেকে রাজনীতি আসছে, ভোটাধিকার আসছে, রাইটস আসছে, এইসব আসছে, এইডস আসছে। তো অনেক মানুষের সাথে কথা হচ্ছে, আমি তার মধ্যে একজন, এবং আরো মানুষের সাথে কথা বলার মধ্যে আরেকজন খুব ইম্পর্টেন্ট মানুষ যে ঘটনার মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। তার নাম হচ্ছে প্রদীপ চ্যাটার্জি। এই প্রদীপ চ্যাটার্জিকে, এই প্রদীপ চ্যাটার্জি হচ্ছে আরেকজন কাণ্ডারি মানুষ, গৌতম চ্যাটার্জির ভাই। মহিনের ঘোড়াগুলি, মহিনের এই ঘোড়াগুলি ঘোড়াগুলির। যারা আমাদেরকে পথ দেখিয়েছে, এই আবার সেলফ পাবলিকেশন, একা দাঁড়িয়ে থাকা, যখন কেউ তোমার পাশে ওই গানগুলো শোনার জন্য নেই, তারা তারা নিজেরাই দায়িত্ব নিয়ে এই জিনিসটা ছাপছে এবং তারা নিজেরাই কভারটা বানাচ্ছে। মানে মনিদার বানানো ওই পুরো কভারটা, মানে পুরো জিনিসটা। এবং তারপর পরবর্তীকালে সবাই ডিসপ্যাচ করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, একটা ডামাডোল সময়। তো প্রদীপ চট্টোপাধ্যায়, যাকে আমরা বুলাদা বলে চিনি, বুলাদার সাথে ওর একটু কথা হয়, এবং সেখানে একটা অংশ, এই লালার অংশটা হুম। তে ও একটা কন্ট্রিবিউট করেছে। কি লালা না, মানে ইন এ সেন্স লাইক বুলাদাকে মানে বলা হয়েছিল আর কি, যে এরকম একটা মানে এটা আবার একটা লম্বা কনভারসেশন, হ্যাঁ, আমি জানি না, মানে আমি জাস্ট শর্টকাটে বলছি যে কোনো একটা ভাবে যেহেতু চিমুক এবং কিপাপের দৌড়তে মানে কলকাতা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল পারফরমেন্স পারফরমেন্স আর্ট, ফেস্টিভ্যাল। তো এটার কারণে বুলাদাও হচ্ছে যুক্ত। সেম যেমনি ভাবে আমি আমি খুবই অনেকটা রিলেট করতে চাই, চেরাগির আর্ট শোটা যেরকম করে হয়, যে যে সবার কোঅপারেটিভ না, হুম সবার সমন্বয়ে হচ্ছে চেরাগের আর্ট শোটা, হুম। যেখানে মানে যে বাইন্ডার সে আসছে দেখতে, তো অনেকটা ওরকম। তো সেখানে ওই যে যেমন সামাজিক একটা শিল্পকর্ম যেটা হুম। তুমি বলছিলে, তো সেখানে নানান পেশা থেকে নানান মানে শিল্প সাহিত্যিক কবি তারা হচ্ছে যে হ্যাঁ, এটাতে মূলাদা, জয়েন হয়। প্রদীপ হ্যাঁ চ্যাটার্জি, মৌসুমী বুলাদা, ভৌমিক, সবাই। হুম। হ্যাঁ। তো ওই আমি তখন হচ্ছে
আমার একটা লালা নিয়ে, মানে আমাদের ডিজায়ার আসলে তো একটা লালা আসে না, মানে একটা মুখে রস তৈরি হয়, হ্যাঁ। এবং এই রসটা আবার না মানে এমন ওয়েদারের সাথে বা একটা একটা টাইমের মধ্যে না আবার একটু মিলে যায় কিন্তু, হ্যাঁ। মানে রসটা এমন একটা মানে সঞ্চারিত হয়, একটু হালকা আসে, দেন তারপরে আবার এটা চলে যায়, মিয়ে যায়। সো তো তখন আমি আহ, একটা একটা পার্ট ছিল আর কি ওখানে ওদের সাথে করার। তো আমি একটু জানতে চেয়েছিলাম বোলাদার কাছে আর কি, যে ওইটার তুমি মানে আমি সেম একই ভাবে যে এই ঘটনাটাকে তুমি একটু বলো। আমি বলছি না যে কি ঘটনা, কোনো একটা ঘটনাকে আমি বলতে বলছি, বুলাদা কিভাবে ইন্টারাপ্ট করছে, বুলাদা বলছে আলাদাভাবে। বুলাদা আমাকে জাস্ট বলছে যে ও আচ্ছা, লা 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 লা। সো কোনো জাস্ট লা 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 লা। সো হ্যাঁ, ওইটা আমি জাস্ট হচ্ছে ওখানে আমি হুম। একটা জায়গাতে ইনক্লুড করেছিলাম, মানে ওই লালালা থেকে আমার একটা টেক্সট আমার পুরো মানে আসে আর কি। অ্যান্ড দেন আমি ওই টেক্সটটা ওই লালালা থেকে ইন্সপায়ার্ড হই আর কি, জাস্ট ওইটা হয়তো বইয়ের একটা পেজের মধ্যে আছে। আহ, হ্যাঁ। তো আমরা বাকি বাকিদের বইগুলো যেমন হ্যাঁ, আরো অনেক মজার মজার এই বুক বেকারিতে পাওয়া যায়। আরো বেকিং জিনিস আছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা হ্যাঁ, বেশ দিকে কিছু ছোট ছোট হ্যাঁ। জিনিসপত্র আমরা আমাদের পাবলিকেশন ছাড়াও আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে অন্য যাদের সেলফ পাবলিকেশন বা বইপত্র নিয়ে কাজকর্ম আছে, যেমন এটা ছিল আমাদের এক্সিবিশনের পোস্টার। আচ্ছা। তখন আমাদের তিলোত্তমার সাথে আলাপ হচ্ছিল যে আহ, তোমার বইয়ের যেই স্লাইসটা তুমি দিলা, তোমার বইয়ের প্রথমের, আমাদের তো আসলে বুক হুম। ডিজাইন করতে গেলে নানান ভাবে আস্তে আস্তে পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ। শুরুর দিকে যে এই ছবিটা তুমি শেয়ার করেছিলে, হুম। পরে এই ছবিটা তো আমার ভীষণই পছন্দের ছিল এবং আমি তোমাকে বললাম যে এইভাবে এইভাবে পোস্ট গুলা বানাচ্ছি। হুম। পরে হুম। ফাইনালি যখন আমরা পোস্টার করতে চাই তখন আমার মনে হয়েছে যে বুক বেকারি আসলে কি করতে চায় বা তিলোত্তমাও কি করতে চায় বা আমরা আর্টিস্ট আমরা হিসেবে কি হ্যাঁ। করতে চাই। আমরা সোশ্যাল স্ট্রাকচারকে একটু উল্টে দিতে চাই, কোনো হ্যাঁ। না কোনো অর্থে উল্টে দিতে চাই। এটা আমরা খুব বিউটিফুলি করলে পরে মানুষজন অনেকক্ষণ পরে হয়তো খেয়াল করে এটা উল্টে হ্যাঁ। গেছে, কিন্তু এটা আসলে উল্টে গেছে। হ্যাঁ। পোস্টারটা একটু খেয়াল করলে হয়তো দেখতে পাবে হ্যাঁ। যে হ্যাঁ। এখানে তোমার বইয়ের যে পৃষ্ঠাটা এবং সোশ্যাল স্ট্রাকচারটা কিন্তু উল্টে যায়, মানে হ্যাঁ। বাকিগুলোও একটু ও উল্টে যাওয়ার ফলে বাকিগুলোও সে কি হয়ে যায়। হুম। মানে ব্যাপারটা শুধুমাত্র ডিজাইনের কারণে ওদেরকে বাঁকা বাঁকা করে রাখা না, বরঞ্চ মনে হচ্ছিল এই ট্রায়াঙ্গেলের সাথে উল্টে যাওয়ার সাথে পাল্টে যাওয়ার সাথে বাঁকা হয়ে যাওয়ার হুম। একটা সম্পর্ক থাকাই উচিত। তো এবং এই সেই যে দিক থেকে উল্টে আহ, পাল্টে শেষ খুবই পর্যন্ত রিলেটেড বইয়ের ক্ষেত্রে না, হ্যাঁ। মানে বই উল্টে পাল্টে। কখনো এইভাবে করে পড়া কিন্তু যায় না, বই আমরা ইনফ্যাক্ট পিছনে আমরা যাই। যখন ওই যে ফরমার জন্য ভাঁজ করতে থাকি না, তখন হ্যাঁ। কিন্তু দেখো আমরা হয় না, মানে যখন আমরা 16 পৃষ্ঠার ফর্মা করি ভাঁজ হ্যাঁ। করি যখন, হ্যাঁ। তখন কিন্তু কন্টেন্ট গুলো অনেকবার উল্টে পাল্টে আবার ঠিক জায়গায় এসে বসে, পাশাপাশি হ্যাঁ। বসে। প্লাস আমরা বই যখন যে পড়ি আমাদেরকে আমরা হ্যাঁ। কিন্তু দেখতে হচ্ছে সাহায্য একবার সামনে যাই এবং একবার পিছনে যাই, হুম। যে ওই ক্যারেক্টারটাকে আবার বোঝার জন্য বা ওইটাকে আবার বোঝার জন্য এবং আমাদের যে যে পেজগুলো ভালো মানে পেজে যে যে অংশগুলো ভালো লাগে আমরা কিন্তু আবার একটু মানে উল্টে পাল্টে দেখি। হুম। আচ্ছা, এইটা হওয়ার পর আমার ঠিক একটা ছোট একইভাবে প্রশ্ন যিনি আছে। মানে আমি যেহেতু উল্টে পাল্টে শব্দ আসলো, ফর্মা আসলো, এইটা বলার পর আমি জাস্ট একটু পয়েন্টটা দিয়ে রাখছি যে বেকারি এবং বাইন্ডিং এর মধ্যে একটা তো সম্পর্ক আছে, মানে এটাও বেক বেক হচ্ছে আর ওটাও বাইন্ডিং হচ্ছে। এই বাইন্ডিং এর আমি গল্পটা শুনবো পরে, মানে কিভাবে বাইন্ডিং মানে একটা আমি ইন্টারেস্টিং গল্প শুনছিলাম যে বাইন্ডিং করে একজন যার সাথে আপনার মানে তোমার খুব পরিচয় একটা হয়ে যায়। সো হ্যাঁ, আমরা সেই একটু গল্প দেখিনি কাজটা সেই দেখি। গল্পটা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আমি ওটা জাস্ট হ্যাঁ। পয়েন্টটা দিয়ে রাখলাম, সেই গল্পটা পরে শুনছি। আচ্ছা, মানে এই এই সকল ইমেজ নিয়ে অনেক বিশেষ কিছু বলার নাই, এটা আসলে বেসিক্যালি আমাদের বুক বেকারি শুরু করার পর আহ, যখন আমরা শুরু করি তখন আমাদের মনে হচ্ছিল যে এক্সিবিশনের আগে আমাদের প্রি হ্যাপেনিং নামক ছোট ছোট বস্তুগুলো দরকার, বা কি কি বিষয় বস্তুগুলো নিয়ে আমরা কাজ করছি এগুলো যদি আমরা একটু সোশ্যাল মিডিয়ায়, কারণ এই সময় মানুষজন প্রচুর টেক্সট এবং ইমেজ পড়ে আসলে সোশ্যাল মিডিয়ায়, হুম। সেটা নিয়ে অন্য আরেকটা আলাপ আছে আসলে, সেটার ফলে আসলে বইয়ের কন্টেন্ট এবং ফিজিক্যালি বই এগুলো আসলে কত বেশি হুম। মানে অনেক রকমের জার্নির মধ্যে দিয়ে গেছে, সেটা আসলে আমার মনে হয় যে এটা একটা লম্বা বড় অন্য আলাপ। হুম। কিন্তু এই কন্টেন্ট গুলো আমরা তখন তৈরি করছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। বুক হুম। বেকারির যে সোশ্যাল মিডিয়া পেজ, সেখানে আমরা হুম। প্রত্যেকটা আর্টিস্টকে এক একদিন ফিচার করতাম। এগুলা হুম। ছিল প্রথমটা রাজীব দত্তের, পরেরটা তিলোত্তমার, আরেকটা হচ্ছে একটা ছোট বই আমারই ডিজাইন করছিলাম তখন। এটা আমরা একটা শিক্ষা সিঙ্গারা নামে একটা অডিও বইয়ের কাজ করছিলাম, ইনফ্যাক্ট এখনো করছি।
আমার দুজন শিক্ষার্থীর সাথে। এটা একটা লম্বা থিক ওয়ার্ক, রবীন্দ্রনাথের শিক্ষাকে কেন্দ্র করে যেই অনেকগুলা ভাষণ, অনেকগুলা বয়ান, অনেকগুলা হুম। প্রবন্ধ প্রবন্ধ আছে, আছে। প্রবন্ধ আছে। রবীন্দ্রনাথের বেশিরভাগ টেক্সট গুলাই মানে অনেক বেশি ওভারলি রিডেড অর ওভারলি ডিসকাসড, বাট এই শিক্ষা নামক বস্তুটা এত বেশি এখনো আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে রিলেটেড, অনেকগুলা জিনিস এত বেশি কন্টেক্সচুয়াল, কিন্তু এটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা খুব বেশি হয় বলে আমার চোখে ধরা পড়ে না। হুম। হুম। কাজে এই শিক্ষা নামক প্রবন্ধগুলা নিয়ে, ইনফ্যাক্ট ওখানে একটা ভাষণ ছিল, ভাষণটা খুব সম্ভবত বিশ্ববিদ্যালয়ের রূপ, এটা খুব সম্ভবত একটা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে গিয়ে তিনি যেটা বলছিলেন, পরে এটাকে টেক্সচুয়াল একটা ফরম্যাটে নিয়ে আসেন। তো আমি আমার দুজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে দেখো, আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো কিন্তু অনেকগুলো এলিমেন্ট আছে যেটা নিয়ে সেই সময় শিক্ষা ব্যবস্থা এবং রবীন্দ্রনাথের ভাবনাকে রিফ্লেক্ট করা যায়। কাজে আমরা একটা চলিত ভাষার বই করব কিনা, যেটা রবীন্দ্রনাথের সাধু ভাষায় লিখিত বইকে আমরা চলিত ভাষায় পড়বো, আচ্ছা এবং আচ্ছা। যেটা যে কোনো মুহূর্তে মানুষ বাসে, ট্রামে, যে কোনো জায়গায় এক্সেসেবল হবে। এটা একটু ভারী হুম। লম্বা কাজ। ওইটা আমরা ওই সময়টাতে বোধহয় আমরা 6টা চ্যাপ্টার করতে পারছিলাম। এখন আমরা আবার শুরু করছি এবং আমরা কাজটা করছি, কারণ কাজটা খুবই স্লো প্রসেস, মানে এটার আউটপুটটা যতটা ক্ষুদ্র, কিন্তু এটার জন্য জার্নিটা করতে হয় একটু লম্বা। এই তো এটাকে এই- আমরা শিক্ষা সিঙ্গারা বলছিলাম ওই হ্যাঁ, কারণে। সরি সরি, হ্যাঁ হ্যাঁ, বলো। আমি এটাই জানতে চাচ্ছিলাম, এটাই আমার প্রশ্ন ছিল। হ্যাঁ। আচ্ছা, শিক্ষা সিঙ্গারা বলছিলাম এই জন্যই, আমাদের শিক্ষার সাথে অতিমাত্রায় আমাদের কার্বোহাইড্রেট খাওয়ার এক রকমের সম্পর্ক কখনো কখনো আমার মনে হয় খুবই লিনিয়ার না, কিন্তু অনেকভাবে আছে। ধরো, আমি যখন হাই স্কুলে পড়তাম, তখন ফেনীতে, যখন হাই স্কুলে পড়তাম, হাই স্কুলে আমার চট্টগ্রামে পড়া হয়েছে ক্লাস 9-10-এ, তার আগে যখন ফেনীতে পড়তাম সেটা একটা সরকারি স্কুল ছিল। দুপুরবেলা আমাদের প্রায়শই সিঙ্গারা দেয়া হতো অথবা পুরি দেয়া হতো। তো আমরা দেখতাম যে এই যে সিঙ্গারা খাওয়ার পরে দুপুরবেলা যখন আমরা একটা বিজ্ঞানের ক্লাস করব, হ্যাঁ। সকালবেলার একটা এতগুলা ক্লাসের পর, তো হ্যাঁ। আমার কাছে মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের খাদ্য খাদ্য অভ্যাস এবং স্কুল আমাদেরকে যেভাবে খাবারের মানে খাবার অফার করে, হ্যাঁ। সবগুলোর মধ্যে অদ্ভুত পরিমাণ একটা মানে মানে জায়গা আছে যেখানে কার্বোহাইড্রেটের অবস্থান খুব প্রকট। হুম। তো এটাকে একটু প্রশ্ন করার জন্য এবং শিক্ষা এবং কার্বোহাইড্রেটকে একটা জায়গা থেকে ক্রিটিক্যালি কোশ্চেন করার জন্যই আমরা আসলে ওই শিক্ষার বইটাকে আমরা বলছিলাম শিক্ষা সিঙ্গারা, মানে শিক্ষার হুম। সাথে সিঙ্গারার সম্পর্ক এবং সিঙ্গারার সাথে আমাদের সম্পর্ক এবং আমাদের আগ্রহ। হুম। এনিওয়ে, এইভাবে শুরু হয় এই এই বইটা নিয়ে। এই বইটা নিয়ে কথা বললে কিন্তু এটা আসলেই লম্বা একটা আলাপ হবে। হ্যাঁ। হ্যাঁ, কাজে আমি একটু ঠিক আছে। হ্যাঁ, মনে হচ্ছিল যে বাট এটা এটা ফর্মটা ইন্টারেস্টিং আহ, লাগছে, মানে আমি এটা বলতে চাচ্ছি যে কেউ যদি শুনে, মানে এইটাকে কোনো এটা দেখে মাটি মনে হচ্ছে, এটাকে মাটি দিয়ে তৈরি করা সিঙ্গারা নাকি এটা একটা সিঙ্গারা? না না, এটা একটা রিয়েল সিঙ্গারাই। এটা আমাদের বন্ধু ওকে, ওকে। কাউসার ভাই ছবি তুলেন। আমি বললাম যে এই ছবিটা তোলার সময় আপনাকে একটা হেডফোন রাখতে হবে, তাহলে আচ্ছা, এই আচ্ছা। সিঙ্গারাটা শুধু সিঙ্গারা না হয়ে শিক্ষা সিঙ্গারা হয়ে ওঠার সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে আর আর কি। এটা এটা শোনা যায় কিভাবে? এবং উনি নিজেও, কারণ আমরা এটাকে একটা মানে একটা অডিও ডিভাইস বানাতে চাচ্ছিলাম, যে আচ্ছা। অডিও ডিভাইসটা হবে একটা সিঙ্গারার মতো, যেটা হ্যাঁ, দিয়ে আমি আমরা ওটাই আমি চাইলে এই ওটাই শিক্ষা সিঙ্গারাটা ভেবেছিলাম যে শুনতে পারি। এটা হচ্ছে একটা, আমি এটা ভেবেছি এটা যে একটা এটা অডিও একটা মাটি ডিভাইস। দিয়ে তৈরি করা সিঙ্গারা, যেটার ভিতরে ওই ডিভাইসটা ঢুকানো আছে এবং ওই প্লাগ করা ওখান যায়। থেকে প্লাগ করে হেডফোনে শোনা যায় আর কি, আমি এটাই না, ভেবেছিলাম। কিন্তু এটা শুধুই একটা ইমেজ আসলে। আমরা শেষ আচ্ছা, পর্যন্ত আচ্ছা। ফিজিক্যালি মানে এই অবজেক্ট বানানোর জন্য যে কারিগরি দক্ষতা এবং যেই পরিমাণ অর্থ সংস্থান দরকার, সেটা আমরা উম, শেষ পর্যন্ত করে উঠতে পারিনি। এবং আমরা ভাবছিলাম যে ঠিক আছে, এটাকে আমরা ভার্চুয়ালি একটা বই হিসেবে পাবলিশ করব। এবং মানে বইয়ের বেশিরভাগ চ্যাপ্টার গুলো এখনো পর্যন্ত আমরা অনলাইনে রেকর্ড করছি, জুমে, হুম। আজকে হুম। যেভাবে রেকর্ড করছি জুমে, সেভাবেই রেকর্ড করা। এবং আমার মনে আচ্ছা। হচ্ছিল যে এটা হয়তো এটার কাভার পিকচার অথবা এটার কাভার ডিজাইন হিসেবে থাকতে পারে। এর হুম। মধ্যে যেহেতু অনেক সময় গেছে, এর মধ্যে অনেক পরিবর্তনও আসছে আমাদের একদম। মধ্যে। হুম। বাট মানে আমরা মাঝখানে অনেকদিন বন্ধ রাখছি, আবার কাজটা শুরু করছি আক্ষরিক অর্থে। আমরা জাস্ট গতকালকে আবার 2022-এর পর আবার রেকর্ড করা শুরু করছি গতকালকে থেকে। ওয়াও। দারুণ। তো এনিওয়ে, সাথে আমাদের আরো একজন ব্যক্তি, শিল্পী শিক্ষক আমাদের, ওনার একটা কাজ ছিল, উনি হচ্ছে ছোটবেলার স্কুলের বইটাকে, হ্যাঁ, এটার কোনো ওনার ইমেজ বইটাতে আছে? চাই। হ্যাঁ হ্যাঁ, ওনার ওনার উনি হচ্ছে একটা ডোডল বুক করেন। স্কুলের বইটা থাকে, স্কুলের বই থাকে না আমাদের, এই যে, হ্যাঁ। আওয়ার এডুকেশন অ্যান্ড ওয়ার্ক, হ্যাঁ, এই হ্যাঁ, 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 পৃষ্ঠাটাকে আমি খুবই আমার মনে হচ্ছিল যে এই ভদ্রলোক ছোটবেলায় ডোডলিং করতেন, এবং এখনো উনি আমাদের এক্সিবিশনের জন্য একটা বই বানান। সেই বইটাতে হচ্ছে স্কুলের ক্লাস খুব সম্ভবত 7 অথবা 8-এর বইকে ডোডলিং করেন। ডোডলিং গুলা দেখা যাচ্ছে এই যে এরকম, হ্যাঁ। এরকম ভাবে উনি অনেকগুলা ডোডলিং করেন।
পরবর্তীতে উনি এটা দিয়ে একটা পারফরমেন্স করেন এক্সিবিশনে, এই যে পারফরমেন্সটা দেখা যাচ্ছে, এই পারফরমেন্সটা ওই এক্সিবিশনের একটা মানে ওনার এই বইটা এবং এই পারফরমেন্সটা একসাথে উনি করেন আর কি কাজটা। আরো বোধহয় পারফরমেন্সের ছবি ছিল, এই যে বইয়ের নানান পৃষ্ঠা। হুম হ্যাঁ বই। হুম আমি স্লাইড গুলো তোমাদেরকে দিব, কাজে তোমরা এই যে পারফরমেন্সটা এই ছিল, হুম এই যে ওনার হাত এবং দেখা যাচ্ছে না বইটার হ্যাঁ পাশে হ্যাঁ ওনার দেখতে পাচ্ছি, আমরা দেখতে যে পাচ্ছি। ব্লু কালারের হাত দিয়ে যে বইটা উনি মুভ করছিলেন, হুম এই ছিল ওনার এক্সিবিশনের পরিস্থিতি। এবং আমরা এক্সিবিশন করছিলাম কিন্তু এটা জাস্ট পোস্ট প্যান্ডামিক টাইমে, মানে প্যান্ডামিক পরবর্তীতে যখন আমরা সবকিছু মাত্র ওপেন হলো, কিন্তু আমরা সবাই মাস্ক পরে হাঁটছিলাম, খেয়াল করে দেখবে হুম চারপাশে সবাই মাস্ক পরা সেটা দেখছি। আমাদের। এবং আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের লাইব্রেরি দেখে, এটা আমাদের চারুকলা ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরি, আমি দেখতে পাচ্ছিলাম যে যেই সেমিনার লাইব্রেরিতে সকল স্টুডেন্টরা একসাথে বসে পাশাপাশি বসে আহ পড়তো, এই পোস্ট প্যান্ডামিক টাইমে প্রত্যেকে আইসোলেটেড ভাবে বসছিল, আলাদা আলাদা ভাবে কাজকর্ম করছিল বা হুম পড়াশোনা হুম করছিল। তো আমার মনে হচ্ছিল এই এক্সিবিশনটা বোধহয় সবাইকে আবার একসাথে করার জন্য একটা কাজ হতে পারে। তো আমরা যখন এক্সিবিশনের জন্য পারমিশন চাচ্ছিলাম আমাদের ইনস্টিটিউট থেকে, ইনস্টিটিউট আমাদেরকে বলছিল লাইব্রেরি, আমাদের তো একটা সুন্দর গ্যালারি আছে, গ্যালারিতে নয় কেন? আমি বলছিলাম এই যে একটা পুরনো চারুকলার লাইব্রেরি যেখানে অনেক বছরের হুম হিস্ট্রিক্যাল বুকগুলো আর্কাইভ করা আছে, এর হুম মাঝখানে আমাদের বানানো কন্টেম্পোরারি বইগুলা দেখতে কেমন লাগবে সেটা দেখা খুব জরুরি। এবং পেন্ডামিক টাইমের পোস্ট পেন্ডামিক টাইমে এখন যে শিক্ষার্থীরা পাশাপাশি বসে একসাথে বই পড়ে না, মানে হুম আমাদের এখানে যে কমিউনিটি প্র্যাকটিস ছিল সেটা একটু একটু আইসোলেটেড হচ্ছে, সেটাকে ব্রেক ব্রেক করার জন্য এই এক্সিবিশনটা একটা অবদান রাখতে পারে। কাজেই আমরা গ্যালারিতে এক্সিবিশন করব না, আমরা আমাদের সেমিনার লাইব্রেরিতে করবো। তখন আমাদের ডিরেক্টর বলছিল লাইব্রেরিটা খুবই ছোট, আমি বললাম আমাদের বইপত্র প্রোডাকশনও খুব ছোট। তো হুম। এই ছিল আমাদের এক্সিবিশন গুলো। তো এভাবেই আমরা এক রকমের মানে কনভিন্স করি। এটা আমার আরেক বন্ধুর বই, রোহিঙ্গাদের কায়সার, হ্যাঁ ফটোগ্রাফ কায়সার নিয়ে, ভাইয়ের। ছোট ছোট হ্যাঁ কাউসার ভাইয়ের। তো এটা এইভাবে আমরা আমাদের এক্সিবিশন, এটা আমাদের আরেকজন কলিগ, আরেকজন বন্ধুর বই, শারদ। একটা ভাঁজপত্রের মতন। শারদ দাস, হ্যাঁ। ইয়াস শারদ। তো আর রাজীব এই দত্তের ছিল বই আমার ছিল। একটা ছোট্ট, হ্যাঁ রাজীব দত্তের বই ছিল এটা, হেলালের একটা বই ছিল। এই বইটার কন্টেন্টও অনেক ঠিক কাপ্তাই দাম নিয়ে করা একটা কাজ। রাজীব দত্তের যে বইটা ছিল সেটা হচ্ছে বাল্য শিক্ষা, এই বইটা ছিল রাজীব দত্তের। হুম 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 তো হুম এইভাবে আমাদের অনেকগুলা বই আমরা বুক বেকারি থেকে করি, আবার কিছু কিছু বই, এটা ছিল বুক বেকারির রেক গুলা যেখানে আমরা সব বইপত্র একসাথে রাখছিলাম। এবং আমাদের আরো একজন কলিগের কাজ ছিল, জিহান করিম, ওর হুম। নিজেরই একটা আহ, ব্যাপার। স্লাইড গুলা কেন মুভ করছে না? সৌরভ, আমরা দেখতে হ্যাঁ পাচ্ছি একটা লাইব্রেরি। হ্যাঁ সৌরভ, একটা জিনিস করি আমরা, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা আবার শেষের দিকে, অ্যাব্রাপ্টলি কাটবো না। এই লিঙ্কটা থেকে আমরা বেরিয়ে আমি একটা নতুন লিঙ্ক হ্যাঁ তোমাকে প্রোভাইড করছি, ঠিক আছে?